যে আদালতে ছেলে বিচারক ছিল সেই আদালতের বাইরেই ভিক্ষা করতে দেখা গেল বৃদ্ধ মা বাবাকে। তারপর ছেলে যা করল তা দেখে মানবতা কেঁদে হেলল। বন্ধুরা, শহরের সবচেয়ে বড় আদালতের বাইরে সেদিন অদ্ভুত এক চাঞ্চল্য ছিল। কড়া রোদেও মানুষের ভিড় উপচে পড়েছিল। সবাই শুধু একটাই নাম নিয়ে আলোচনা করছিল, বিচারক অরবিন্দ ভার্মা। বয়স মাত্র ৩০ বছর, কিন্তু রায়ে এতটাই কঠোরতা ছিল যে বড় বড় অপরাধীরাও কেঁপে উঠত। সবাই বলতো যে তার আদালতে সত্য ছাড়া আর কিছুই চলে না। কিন্তু সেদিন আদালতের বাইরে এমন একটি দৃশ্য ছিল যা মানবতাকেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। আদালতের মূল ফটক থেকে কিছুটা দূরে সিঁড়ির ধারে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা বসেছিল। তাদের জামাকাপড় ছেঁড়া ছিল, চেহারায় বয়স এবং ব্যথার গভীর রেখা ছিল, আর হাতে ছিল একটি পুরনো বাটি যেখানে মানুষ কিছু কয়েন ফেলে যেত। তারা দুজনেই নিচু স্বরে পথচারীদের বলছিল, বাবা কিছু দিয়ে দাও, ভগবান তোমার ভালো করবে। কিন্তু তাদের চোখে যে যন্ত্রণা ছিল তা যে কোনো মুদ্রার চেয়ে অনেক বেশি ভারী ছিল। ঠিক সেই সময়ে একটি কালো চকচকে গাড়ি আদালতের সামনে এসে থামল। ড্রাইভার সাথে সাথে দরজা খুলল এবং বাইরে বেরিয়ে এলো এক দীর্ঘ সুঠাম ব্যক্তিত্ব, বিচারক অরবিন্দ ভার্মা। সাদা শার্ট, কালো কোট এবং চেহারায় সেই একই কঠোর ভাব। সে গাড়ি থেকে নামতেই সবাই সম্মানের সাথে রাস্তা ছেড়ে দিতে লাগল। কিন্তু তখনই তার নজর হঠাৎ করে সেই দুজন বৃদ্ধ মানুষের উপর পড়ল। ব্যাস, এক মুহূর্তের জন্য তার হাঁটার গতি থেমে গেল। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতি ঝলকে উঠল। কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিল এবং কিছু না বলে ভেতরের দিকে এগিয়ে গেল। কেউ খেয়াল করল না যে সেই এক মুহূর্তে তার চেহারার কঠোরতা কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছিল। ভেতরে আদালতের কার্যক্রম শুরু হলো। একের পর এক মামলা এবং প্রতিটি রায়ে সেই একই দৃঢ়তা। কিন্তু আজ অরবিন্দের মন অন্য কোথাও ছিল। বারবার তার মাথায় সেই বৃদ্ধ চেহারাগুলোই ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকে বোঝাচ্ছিল যে এসবই তার মনের ভুল, কিন্তু মন তা মানতে রাজি ছিল না। অবশেষে যখন লাঞ্চ ব্রেক হলো, তখন সে সোজা নিজের চেম্বারে যাওয়ার বদলে চুপচাপ পিছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলো এবং সেই জায়গাটির দিকে এগিয়ে গেল যেখানে তারা দুজন বসেছিল। সে তাদের কাছে পৌঁছতেই বৃদ্ধা উপরের দিকে না তাকিয়েই হাত বাড়িয়ে দিল। বাবা কিছু দিয়ে দাও, সকাল থেকে কিছু খাইনি। তার গলায় এতটাই অসহায়তা ছিল যে অরবিন্দের বুক এক মুহূর্তের জন্য ধক করে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনারা এখানে কখন থেকে বসে আছেন? বৃদ্ধ লোকটি তার দিকে তাকাতে লাগল। তার চোখে অদ্ভুত এক চেনা দৃষ্টির ঝলক ছিল, যেন সে নিজের কাছের কাউকে চেনার চেষ্টা করছিল। কিন্তু পরমুহূর্তেই সে চোখ নামিয়ে নিল এবং বলল, বাস বাবা, জীবন এখানে এনে বসিয়েছে। অরবিন্দের ভেতরে কিছু একটা ভাঙতে শুরু করল। সে আরও কাছে এলো এবং মনোযোগ দিয়ে তাদের দুজনের চেহারা দেখতে লাগল। হঠাৎ তার হাত কাঁপতে শুরু করল, তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। যে কথাগুলো তার হৃদয়ে চাপা পড়েছিল সেগুলো বাইরে আসার জন্য ছটফট করতে লাগল। কিন্তু সে নিজেকে আটকে রাখল। সে পকেট থেকে কিছু টাকা বের করে তাদের বাটিতে ফেলে দিল। বৃদ্ধা মাথা তুলে তার দিকে তাকালো এবং হাসার চেষ্টা করল। ভগবান তোমার ভালো করুক বাবা। কিন্তু চোখাচোখি হতেই দুজনের চেহারায় একযোগে এক অদ্ভুত ভাব ফুটে উঠল, যেন কোনো গভীর পরিচিতি হঠাৎ সামনে এসে গেছে। কিন্তু বিশ্বাস করার সাহস যেন ছিল না। অরবিন্দ সাথে সাথে সেখান থেকে ঘুরে দাঁড়াল। তার পা দ্রুত চলতে লাগল, যেন সে কোনো সত্যি থেকে পালাচ্ছিল। কিন্তু সত্যি সব সময় পিছে ধাওয়া করে। সে ফিরে আদালতের ভেতরে যেতেই তার কানে সেই একই আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, বাবা। এই একটি শব্দ তার হৃদয়কে বিদ্ধ করছিল। সে নিজের চেম্বারে গিয়ে চেয়ারে বসে পড়ল। কিন্তু আজ তার চোখের সামনে কোনো মামলা ছিল না, শুধুই সেই দুটি চেহারা ছিল। তার মনে পড়তে লাগল ছোটবেলা, একটা ছোট্ট বাড়ি, মায়ের হাতের রান্না, বাবার বকুনির মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা। আর তারপর একদিন সব কিছু বদলে গিয়েছিল। দারিদ্র্য, খোটা, সংগ্রাম, আর এমন এক সিদ্ধান্ত যা তাকে সেসব থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কখনো পিছনে ফিরে তাকাবে না। কিন্তু আজ আজ অতীত নিজেই হেঁটে তার সামনে এসে দাঁড়িয়েছিল। ওদিকে বাইরে সেই বৃদ্ধ ধীরে ধীরে বলল, ওগো, ওই ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগল। বৃদ্ধাও ধীর গলায় বলল, হ্যাঁ, যেন নিজেরই কেউ। আর তারপর তার চোখ দিয়ে জল গড়াতে লাগল। আর এদিকে ভেতরে বিচারক অরবিন্দ ভার্মান নিজের আদালতেই দাঁড়িয়েছিল। কিন্তু এবার কাঠগড়ায় অন্য কেউ নয়, বরং সে নিজেই ছিল। এবার কি হবে? অরবিন্দ কি সেই সত্যকে স্বীকার করবে, নাকি নিজের মা বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? আদালতের ঘড়িকে দুপুর বাজতেই পুরো চত্বরে হালকা এক নীরবতা নেমে এলো। কিন্তু বিচারক অরবিন্দ ভার্মার ভেতরে ঝড় বইছিল। তার সামনে ফাইলগুলো খোলা ছিল,
কিন্তু অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে গিয়েছিল। প্রতিটি শব্দের পেছনে সে ওই দুটি চেহারাই দেখতে পাচ্ছিল, সেই বৃদ্ধ আর সেই বৃদ্ধা, যাদের চোখে অদ্ভুত এক আপনত্বে ভরা যন্ত্রণা ছিল। অরবিন্দ নিজের চোখ বন্ধ করল, কিন্তু পলক ফেলতেই তার ছোটবেলা পরিষ্কার দেখতে পেল। মাটির ছোট্ট ঘর, ভাঙা চৌপায়া, মায়ের কোল আর বাবার পরিশ্রমে ভরা শ্বাস। তার মনে পড়ল কিভাবে তার মা তাকে প্রতিদিন রাতে নিজের হাতে খাইয়ে দিত, আর বাবা সারাদিন মজুরি করার পরেও তার মাথায় হাত বুলিয়ে বলতো, তুই বড় মানুষ হবি বাবা। অরবিন্দ আচমকা চোখ খুলল, যেন সে ওই স্মৃতিগুলো থেকে পালাতে চাইছিল, কিন্তু স্মৃতি সহজে পিছু ছাড়ার মতো জিনিস ছিল না। সে নিজেকে বলল যে এটা শুধু একটা ভ্রম। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকে, যে কোনো কারো মাঝেই নিজের চেনা মানুষের চেহারা দেখা যেতে পারে। কিন্তু মন বারবার ওই একই প্রশ্ন করছিল, যদি সত্যিই ওরাই হয় তবে? তখনই দরজার কড়া নাড়ার শব্দ হলো। তার সহকারী ভেতরে এলো এবং বলল, স্যার, পরবর্তী মামলা শুরু হতে চলেছে। অরবিন্দ নিজেকে সামলে নিয়ে মাথা নাড়ল এবং কোর্টরুমের দিকে এগিয়ে গেল। সে নিজের চেয়ারে বসতেই সবার নজর তার দিকে আটকে গেল, কিন্তু আজ তার চোখে সেই স্থিরতা ছিল না যা সব সময় থাকত। মামলা শুরু হলো, সাক্ষীরা এলো, আইনজীবীরা যুক্তি দিলেন, কিন্তু অরবিন্দের মনোযোগ বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। হঠাৎ এক বয়স্ক সাক্ষীকে কাঠগড়ায় আনা হলো। তার কাঁপা গলা আর ঝুঁকে পড়া কোমর দেখে অরবিন্দের মন আবার বিচলিত হয়ে উঠল। তার নিজের বাবার চেহারা মনে পড়ে গেল, সেই একই ক্লান্তি, সেই একই সংগ্রাম। সে কোনো মতে কার্যক্রম শেষ করল এবং রায় শোনাল। কিন্তু আজ তার গলায় সেই কঠোরতা ছিল না। কোর্ট শেষ হতেই সে কারো সাথে কথা না বলে সোজা বাইরের দিকে বেরিয়ে গেল। তার পা দ্রুত চলছিল, যেন সে কোনো অজানা ভয় থেকে পালাচ্ছিল। কিন্তু এবার সে সোজা সেই জায়গাতেই যাচ্ছিল যেখানে তারা দুজন বসেছিল। বাইরে পৌঁছে সে দেখল যে বৃদ্ধা মাটিতে বসে আছে আর বৃদ্ধ তার পাশে ঝুঁকে আছে, যেন তাকে ভরসা দিচ্ছে। অরবিন্দের বুক ধক করে উঠল। সে দ্রুত তাদের কাছে পৌঁছল এবং ঘাবড়ানো গলায় বলল, কি হয়েছে ওনার? বৃদ্ধ লোকটি মাথা তুলল। তার চোখে ক্লান্তি আর অসহায়তা ছিল। সে ধীর গলায় বলল, সকাল থেকে কিছু খায়নি, শরীরটা খারাপ হয়ে গেছে। অরবিন্দের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে সাথে সাথে তার ড্রাইভারকে ডাক দিল এবং বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে যাচ্ছিল যে একজন বিচারক নিজে দুজন ভিখারির সাহায্য করার জন্য এতটা অস্থির কেন হয়ে উঠছেন। গাড়ি এলো আর অরবিন্দ নিজে হাতে বৃদ্ধাকে ভর দিয়ে তুলে ধরল। সে তাকে স্পর্শ করতেই তার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল, যেন এই স্পর্শ অনেক পুরনো, অনেক আপন। বৃদ্ধা আধবোজা চোখে তাকে দেখল এবং বিড়বিড় করে উঠল, বাবা। এই একটি শব্দ শুনতেই অরবিন্দের হৃদয়ে জোরে কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল এবং নিজেকে সামলে নিয়ে তাদের গাড়িতে বসাল। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা তাদের ভেতরে নিয়ে গেল। অরবিন্দ বাইরে দাঁড়িয়েছিল, অস্থির, চিন্তিত অবস্থায়। তার শ্বাস দ্রুত চলছিল আর মাথায় প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন, ভয় পাওয়ার কিছু নেই, দুর্বলতার কারণে শরীর খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে যাবেন। অরবিন্দ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার অস্থিরতা কাটেনি। সে ধীরে ধীরে ভেতরের ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। বৃদ্ধা বিছানায় শুয়েছিল আর বৃদ্ধ তার পাশে বসেছিল। অরবিন্দ ভেতরে আসতেই দুজনের নজর তার ওপর পড়ল। কিছুক্ষণের জন্য পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। তারপর বৃদ্ধ ধীর গলায় বলল, বাবা, তুমি কেন আমাদের এত সাহায্য করছো? অরবিন্দের কাছে কোনো উত্তর ছিল না। তার চোখ ভিজে আসতে লাগল, কিন্তু সে নিজেকে আটকে রাখল। সে শুধু এতটুকুই বলল, মানবিকতার খাতিরে। বৃদ্ধা হালকা হাসল এবং বলল, ভগবান তোমাকে খুশি রাখুক। তোমার মা বাবা অনেক ভাগ্যবান যে তারা তোমার মতো ছেলে পেয়েছে। এ কথা শুনতেই অরবিন্দের হৃদয় যেন ফেটে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারল না এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে সে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু মনের বোঝা আরও বেড়ে গিয়েছিল। আজ প্রথমবারের মতো তার নিজের সিদ্ধান্তের ওপরই সন্দেহ হতে লাগল। সে ভাবছিল, নিজের অতীত থেকে দূরে গিয়ে সে কি সত্যিই ঠিক কাজ করেছিল, নাকি সে সবচেয়ে বড় অপরাধী যে নিজের মা বাবাকে এই অবস্থায় ছেড়ে এসেছে। ওদিকে হাসপাতালের ঘরে বৃদ্ধা ধীর গড়ায় বলল, ওগো, এই ছেলেটাকে একেবারে আমাদের অরবিন্দের মতো দেখতে। বৃদ্ধের চোখ জলে ভরে এলো। সে আকাশের দিকে তাকালো এবং বলল, এস, সে যদি সত্যি আমাদের ছেলে হতো। আর এই কথাগুলো যেন বাতাস চিড়ে সোজা অরবিন্দের হৃদয় পর্যন্ত পৌঁছে গেল, যে বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। এখন সত্য তার দরজায় কড়া নাড়ছিল। সে কি এটাকে স্বীকার করে নেবে, নাকি আবারও পালিয়ে যাবে? হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অরবিন্দ যেন পাথর হয়ে গিয়েছিল। তার কানে এখনও ওই কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। ইস,
সে যদি সত্যি আমাদের ছেলে হতো। এ কথা শুনতেই তার ভেতরে চাপা পড়ে থাকা অতীত যেন হঠাৎ জেগে উঠল। তার পায়ে যেন কোনো জোরই অবশিষ্ট ছিল না। তবুও সে ধীরে ধীরে পিছনের দিকে এগিয়ে গেল এবং দেয়াল ঘেঁষে দাঁড়াল। তার চোখের সামনে একের পর এক পুরনো দৃশ্য ভেসে উঠতে লাগল। সেই দিনটার কথা, যেদিন সে রেগে গিয়ে নিজের বাবার কথা অমান্য করেছিল। সেই রাতের কথা, যেদিন তার মা কাঁদতে কাঁদতে তাকে আটকাচ্ছিল, আর সে পেছনে না তাকিয়েই ঘর ছেড়ে চলে গিয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কখনো ফিরে আসবে না, যাই হয়ে যাক না কেন। কিন্তু আজ সেই প্রতিজ্ঞাই তার সবচেয়ে বড় ভুল হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। অরবিন্দ নিজের মাথা দুহাতে চেপে ধরল, যেন সে নিজের চিন্তাভাবনাগুলোকে থামাতে চাইছিল। কিন্তু মনের আওয়াজ এখন আরও জোরালো হতে শুরু করেছিল। সে অনুভব করতে পারছিল যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এরা তার নিজেরই মা বাবা, যাদেরকে সে বছরের পর বছর আগে একা ফেলে এসেছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার জন্য ছটপট করছিল, কিন্তু সে নিজেকে আটকে রাখল। সে একজন বিচারক ছিল, একজন কঠোর মানুষ যে কখনো নিজের আবেগকে নিজের রায়ের উপর প্রভাব ফেলতে দেয়নি। কিন্তু আজ সে নিজেই নিজের রায়ের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তখনই তার ফোনের ঘণ্টা বেজে উঠল। সে দেখল কোর্ট থেকে কল এসেছে। তাকে অবিলম্বে একটি জরুরি মামলার জন্য ডাকা হচ্ছিল। অরবিন্দ নিজেকে সামলানোর চেষ্টা করল। চেহারায় আবারও সেই কঠোরতা আনার চেষ্টা করল এবং কিছু না বলেই হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু এবার তার পা ভারী ছিল, যেন প্রতিটি পা ফেলা তাকে তার ভুলের অনুভূতি দিচ্ছিল। আদালতে পৌঁছতেই আবার সেই একই পরিবেশ ছিল, মানুষের ভিড়, আইনজীবীদের আওয়াজ এবং ন্যায়ের আশা। অরবিন্দ নিজের চেয়ারে বসল, কিন্তু আজ তার নজর নিচু ছিল। মামলা শুরু হলো। এই মামলাটি এক ছেলের ছিল, যে তার বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আইনজীবী অভিযোগ পড়তে শুরু করতেই অরবিন্দের হৃদয়ে জোরে ধরফর করতে লাগল। প্রতিটি শব্দ যেন তার বুকে তীরের মতো বিঁধছিল। সাক্ষীরা একে একে সামনে এলো এবং নিজেদের কথা বলতে লাগল। বৃদ্ধ মা বাবার অবস্থার কথা উল্লেখ করা হলো, তাদের অসহায়তার কথা উল্লেখ করা হলো, এবং সেই ছেলের নিষ্ঠুরতার কথা উল্লেখ করা হলো যে তাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল। পুরো কোর্ট রুম সেই ছেলের বিরুদ্ধে রাগে ফুঁসছিল। কিন্তু অরবিন্দের জন্য এটি শুধু একটি মামলা ছিল না, এটি তার নিজেরই গল্প ছিল, যা তার সামনে খুলে যাচ্ছিল। তার হাত হালকা কাঁপতে লাগল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আসামিকে কাঠগড়ায় আনা হোক। সেই ছেলেকে সামনে আনা হতেই অরবিন্দ তার চোখের দিকে তাকাল। সেখানে সে অন্য কাউকে নয়, বরং নিজেরই চেহারা দেখতে পেল। সেই একই অহংকার, সেই একই দূরত্ব, সেই একই বেপরোয়া ভাব। এক মুহূর্তের জন্য পুরো কোর্টরুম শান্ত হয়ে গেল। অরবিন্দের ভেতরে যেন ঝড় উঠেছিল। সেই নিজের সাথেই লড়ছিল। একদিকে তার কর্তব্য ছিল এবং অন্যদিকে তার বিবেক। অবশেষে সে দীর্ঘশ্বাস নিল এবং রায় শোনানোর জন্য দাঁড়িয়ে পড়ল। তার গলা আগের চেয়ে ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দে গভীরতা ছিল। সে বলল, যে মানুষ নিজের মা বাবার সম্মান করতে পারে না, তার এই সমাজে থাকার কোনো অধিকার নেই। মা বাবা তারাই হয় যারা নিজেদের সমস্ত আনন্দ সন্তানদের জন্য বিসর্জন দিয়ে দেয় এবং বদলে তাদের শুধু সম্মান চায়। যে ছেলে নিজের মা বাবাকেই রাস্তায় ছেড়ে দেয়, সে মানুষ হওয়ার যোগ্য নয়। এই কথা বলতে বলতে তার গলা ধরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে রায় শোনাল। আসামিকে কঠোর শাস্তি দেওয়া হলো। কোর্টরুম হাততালি এবং সম্মতির আওয়াজে কেঁপে উঠল। কিন্তু অরবিন্দের মনে নিস্তব্ধতা ছিল। তার মনে হচ্ছিল যে সে অন্য কাউকে নয়, বরং নিজেকেই শাস্তি শুনিয়েছে। রায় শোনানোর পরেই সে সাথে সাথে নিজের চেয়ার থেকে উঠল এবং কারো সাথে চোখ না মিলিয়েই নিজের চেম্বারে চলে গেল। দরজা বন্ধ হতেই সে নিজেকে আটকাতে পারল না। তার চোখ দিয়ে জল গড়াতে লাগল। সে নিজেকে বলল, যদি সে এতটা ভুল ছিল, তবে আমি কি? আমিও তো সেটাই করেছি। আমিও নিজের মা বাবাকে ছেড়ে দিয়েছিলাম। এই কথা বলতে বলতে সে মাটিতে বসে পড়ল, যেন তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এখন তার সামনে শুধুই একটি রাস্তা ছিল, সত্যের মুখোমুখি হওয়া। ওদিকে বৃদ্ধার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। সে তার স্বামীর হাত ধরল এবং বলল, আমি জানি না কেন, কিন্তু মন বলছে যে আমাদের ছেলে আমাদের আশেপাশেই আছে। বৃদ্ধ লোকটি তার দিকে তাকালো। তার চোখেও সেই একই আশা ছিল, যা বছরের পর বছর ধরে নিভে গিয়েছিল, কিন্তু আজ আবার চলে উঠেছিল। আর এদিকে অরবিন্দ নিজের চোখ থেকে জল মুছল এবং একটি সিদ্ধান্ত নিল। এখন আর পালালে চলবে না। এখন সে সত্যের মুখোমুখি হবে, যাই হয়ে যাক না কেন। এখন গল্প এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখান থেকে ফেরা সহজ ছিল না। অরবিন্দ কি নিজের মা বাবার সামনে গিয়ে সত্য স্বীকার করবে, নাকি আবার একবার ভয় পেয়ে পিছিয়ে যাবে? চেম্বারের ভেতরে বসে থাকা অরবিন্দ এখন আর আগের সেই কঠোর বিচারক ছিল না। তার চেহারায় এক অদ্ভুত ক্লান্তি এবং চোখে অনুশোচনার গভীরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তার সামনে রাখা ফাইলগুলো ধীরে ধীরে বন্ধ করল এবং চেয়ার থেকে উঠে জানালার কাছে চলে গেল। বাইরে সেই একই ভিড় ছিল, সেই একই কোলাহল ছিল,
কিন্তু আজ তার সবকিছু ফ্যাকাশে লাগছিল। তার মনে হচ্ছিল যেন সে জীবনের সবচেয়ে বড় লড়াই নিজের কাছেই হেরে গেছে। সে নিজের হাত মুঠো করল এবং নিজেকে বলল, এখন আর নয়, এখন আর সত্য থেকে পালালে চলবে না। এই ভেবেই সে দ্রুত চেম্বার থেকে বাইরে বের হল এবং সোজা হাসপাতালের দিকে এগিয়ে গেল। পুরো রাস্তা তার হৃদয়ে জোরে জোরে ধরফর করছিল, যেন প্রতিটি স্পন্দন তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। গাড়ি হাসপাতালের সামনে থামল এবং এবার তার পা আগের চেয়েও বেশি ভারী ছিল। কিন্তু এবার সে থামল না, সে সোজা ভেতরে ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। ঘরের বাইরে পৌঁছে তার পা এক মুহূর্তের জন্য থেমে গেল। ভেতরে যাওয়ার সাহস জোগাতে তার কয়েক সেকেন্ড সময় লাগল, কিন্তু তারপর সে দীর্ঘ শ্বাস নিল এবং দরজা খুলে দিল। ভেতরে সেই একই দৃশ্য ছিল। বৃদ্ধ মা বিছানায় শুয়েছিল এবং বাবা পাশে বসে তার হাত ধরেছিল। দরজা খুলতেই দুজনের নজর তার দিকে উঠে গেল। কিছুক্ষণের জন্য তিনজনের মাঝে নিস্তব্ধতা ছেয়ে গেল। অরবিন্দের হৃদয় এত দ্রুত ধরপড় করছিল যে সে নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে তাদের কাছে গেল এবং কিছুটা দূরে থেমে গেল। তার চোখ ভিজে ছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। বৃদ্ধ বাবা তাকে মনোযোগ দিয়ে দেখল, তারপর ধীর গলায় বলল, এসেছিস বাবা। এই শব্দ শুনতেই অরবিন্দের ভেতরে যেন সবকিছু ভেঙে গেল। সে নিজেকে আটকাতে পারল না এবং তার হাঁটু আপনা আপনি মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে জল গড়াতে লাগল এবং সে কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। এটা শুনতেই বৃদ্ধ মায়ের চোখ দিয়েও জল গড়াতে লাগল। তিনি কাপা হাতে অরবিন্দের মাথা স্পর্শ করলেন, যেন বহু বছর পর হারিয়ে যাওয়া ছেলে ফিরে পেয়েছে। বাবার চোখেও জল ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। তিনি ধীর গলায় বললেন, বাবা, আমরা তো কবেই তোকে ক্ষমা করে দিয়েছি, শুধু তোর আসার অপেক্ষা ছিল। এই কথা শুনে অরবিন্দ আরও জোরে কেঁদে উঠল। তার মনে হচ্ছিল যেন তার সমস্ত বোঝা হালকা হয়ে গেছে। কিন্তু একই সাথে একটি কষ্টও ছিল। এত বছরের দূরত্ব, এত সব কষ্ট, যে কষ্ট সে তার নিজের মা বাবাকে দিয়েছিল। সে তার বাবার পা জড়িয়ে ধরল এবং বলল, আমি অনেক বড় অপরাধী। আমি আপনাদের এই অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। আমি আপনাদের যোগ্য নই। বাবা সাথে সাথে তাকে টেনে তুললেন এবং জড়িয়ে ধরলেন। তিনি বললেন, এমন কথা বলিস না বাবা। মা বাবার কাছে সন্তান কখনো অপরাধী হয় না, শুধু কখনো কখনো পথ হারিয়ে ফেলে। আর তুই আজ ফিরে এসেছিস, আমাদের জন্য এটাই যথেষ্ট। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে আগে কষ্ট আর একাকিত্ব ছিল, সেখানে এখন ভালোবাসা আর আপনত্ব ভরে গিয়েছিল। অরবিন্দ তার মায়ের হাত ধরল এবং ধীরে ধীরে বলল, এখন থেকে আমি আপনাদের কখনো একা ছাড়ব না। এখন আপনাদের সব দায়িত্ব আমার। মা হালকা হাসির সাথে তার মুখ দেখল এবং বলল, আমাদের কিছু চাই না বাবা, শুধু তুই আমাদের সাথে থাকিস। এটা শুনে অরবিন্দ মাথা নাড়ল, কিন্তু তার মনে আরও একটা ঝড় চলছিল। সে জানত যে শুধু ক্ষমা চেয়ে নিলেই সবকিছু ঠিক হবে না, তাকে তার কাজের প্রায়শ্চিত্ত করতে হবে। তাকে সে সবকিছু ফিরিয়ে দিতে হবে যা সে তাদের থেকে কেড়ে নিয়েছিল, সম্মান, নিরাপত্তা এবং একটি মর্যাদাপূর্ণ জীবন। ঠিক সেই সময় ডাক্তার ভেতরে এলেন এবং বললেন, এখন রোগীর অবস্থা ভালো, আপনারা একে বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু ওনার বিশ্রামের প্রয়োজন। অরবিন্দ সাথে সাথে বলল, এখন থেকে ওনারা আমার সাথেই থাকবেন। সে সমস্ত আনুষ্ঠানিকতা পূরণ করল এবং তার মা বাবাকে সাহারা দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক ছিল, কারণ তারা কখনো একজন বিচারককে এতটা আবেগপ্রবণ রূপে দেখেনি। কিন্তু আজ অরবিন্দ শুধু একজন বিচারক ছিল না, সে ছিল একজন ছেলে যে অনেক বছর পর তার মা বাবার কাছে ফিরেছে। গাড়িতে বসার সময় মা তার হাত শক্ত করে ধরে নিলেন, যেন তিনি ভয় পাচ্ছিলেন যে এই স্বপ্নটা কোথাও ভেঙে না যায়। অরবিন্দ তার হাতের ওপর নিজের অন্য হাতটা রাখল এবং হেসে বলল, এখন সব ঠিক হবে। কিন্তু সে এটাও জানত যে আসল পরীক্ষা এখনও বাকি। সমাজ কি বলবে, তার সহকর্মীরা কি ভাববে, আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? ওদিকে আদালতে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। মানুষ বলাবলি করছিল যে বিচারক অরবিন্দ বদলে গেছে, তার কঠোরতা এখন কোথাও হারিয়ে গেছে। কিন্তু তারা কি জানত যে একজন মানুষের ভেতরে চলা লড়াই কতটা গভীর হয়? এখন কাহিনী সেই মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে অরবিন্দ প্রথম পদক্ষেপ তো নিয়েছিল, কিন্তু সামনের রাস্তা এখনও কঠিন ছিল। সে কি তার মা বাবাকে সেই জীবন দিতে পারবে যার যোগ্য তারা, নাকি অতীতের ছায়াগুলো আবার তার পথে চলে আসবে?
গাড়ি যখন শহরের ভিড় রাস্তা পার হয়ে অরবিন্দের আলিশান বাংলোর সামনে থামল, মা বাবা দুজনের চোখেই একসাথে অবাক হওয়া এবং দ্বিধা নেমে এলো। এত বড় বাড়ি, উঁচু দেওয়াল, গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড, ভেতরে সবুজে ঘেরা বাগান আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল প্রাসাদ, এ সব কিছু তাদের কাছে কোনো স্বপ্নের মতো ছিল। অরবিন্দ ধীরে ধীরে গাড়ির দরজা খুলল এবং তার বাবার হাত ধরে তাকে বাইরে নামালো। তারপর মাকে সাহারা দিয়ে নামালো। মা এক মুহূর্তের জন্য সেই বাড়িটা দেখলেন এবং তারপর অরবিন্দের দিকে তাকিয়ে বললেন, বাবা, এসব কি তোর? অরবিন্দের চোখ নিচু হয়ে গেল। সে ধীর গলায় বলল, হ্যাঁ মা, কিন্তু এসব থাকা সত্ত্বেও আমি সবচেয়ে গরিব ছিলাম, কারণ আপনারা দুজন আমার কাছে ছিলেন না। এ কথা শুনে মায়ের চোখ আবার ভরে এলো, কিন্তু এবার সেই চোখের জলে কষ্টের চেয়ে বেশি প্রশান্তি ছিল। তারা তিনজন ভেতরে পৌঁছতেই চাকর বাকররা অবাক হয়ে তাদের দিকে তাকাতে লাগল। কেউ আগে কখনো তাদের কঠোর বিচারক সাহেবকে এভাবে কারো প্রতি এতটা আপনত্ব দেখাতে দেখেনি। অরবিন্দ সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিল, ইনারা আমার মা বাবা, আজ থেকে ইনাদের সেবাই সবার আগে হবে। তার গলায় সেই একই কঠোরতা ছিল, কিন্তু এবার তাতে গর্ব আর আপনত্বও মিশেছিল। মাকে একটি পরিষ্কার ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সব সুবিধা ছিল, নরম বিছানা, পরিষ্কার চাদর, এসির ঠান্ডা বাতাস। কিন্তু মা সেই বিছানায় বসতেই ঘাবড়ে গেলেন। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমরা এখানে কিভাবে থাকব? আমাদের তো এসব জিনিসের অভ্যেস নেই। অরবিন্দ তাদের পাশে বসল এবং হাত ধরে বলল, মা, আপনি আমাকে মাটি থেকে তুলে এখানে পৌঁছিয়েছেন, এখন এসবই আপনার অধিকার। বাবা পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখে গর্বও ছিল, আবার হালকা এক চিন্তাও। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমাদের শুধু তোর সাথে থাকা দরকার, এসব সুখ আমাদের জন্য খুব একটা গুরুত্ব রাখে না। অরবিন্দ মাথা নাড়ল, কিন্তু তার মনে এক জেদ চেপেছিল যে এখন সে তার মা বাবাকে প্রতিটি সেই আনন্দ দেবে যা তারা কখনো দেখেনি। সন্ধে হতে হতে পুরো বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে নিস্তব্ধতা আর আনুষ্ঠানিকতা ছিল, সেখানে এখন একটি বাড়ির মতো উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। মা রান্নাঘরে যাওয়ার জন্য জেদ করতে লাগলেন, কিন্তু অরবিন্দ তাকে ভালোবেসে থামিয়ে দিল। সে বলল, এখন আপনি শুধু বিশ্রাম করবেন, বাকি সব আমি দেখে নেব। কিন্তু মা কি আর মানার পাত্রী ছিলেন? তিনি বললেন, মায়ের মন তো রান্নাঘরেই থাকে বাবা, আমাকে থাকতে দে। শেষ পর্যন্ত অরবিন্দ মেনে নিল এবং নিজে তাদের সাথে দাঁড়িয়ে তাদের কাজ করতে দেখতে লাগল। অনেক বছর পর সে সেই একই সুগন্ধ অনুভব করছিল, সেই একই স্বাদ যা সে ছোটবেলায় অনুভব করেছিল। রান্না শেষ হল এবং তিনজন একসাথে বসে খেতে লাগল। এই মুহূর্তটি অরবিন্দের জন্য কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। প্রতিটি লোকমার সাথে তার চোখ ভিজে আসছিল, কিন্তু সে হাসার চেষ্টা করছিল। খাওয়া শেষ হওয়ার পর বাবা তাকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, বাবা, আমাদের তোর কাছে একটা কথা জিজ্ঞাসা করার আছে। অরবিন্দ কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, বলুন। বাবা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তুই আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলি? এই প্রশ্ন শুনতেই অরবিন্দের হৃদয় যেন আবার ভেঙে গেল। সে কিছু মুহূর্ত চুপ রইল, তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম বাবা। দারিদ্র্য, মানুষের কথা আর খোটা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। আমার মনে হয়েছিল যে যদি আমি আপনাদের থেকে দূরে চলে যাই তবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম, অনেক ভুল। বাবা তার কথা শুনলেন এবং ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, ভুল প্রতিটি মানুষের থেকেই হয় বাবা, কিন্তু সেটা স্বীকার করা সবথেকে বড় কথা। তুই আজ সেটা করে দেখিয়েছিস। অরবিন্দ তার বাবার হাত ধরে নিল, যেন সে এবার আর তাদের কখনো হারাতে চায় না। রাত গভীর হতে লাগল, কিন্তু অরবিন্দের চোখে ঘুম ছিল না। সে নিজের ঘরে বসে ছাদের দিকে তাকাচ্ছিল। তার মাথায় বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, সে কি সত্যিই তার করা কাজের প্রায়শ্চিত্ত করতে পারবে? তখনই তার মনে পড়ল যে সে কত বছর তার মা বাবাকে একাকিত্বে বেঁচে থাকার জন্য ছেড়ে দিয়েছিল। সে সাথে সাথে উঠল এবং চুপচাপ তাদের ঘরের দিকে গেল। দরজা হালকা খোলা ছিল। ভেতরে দেখল মা ঘুমিয়ে পড়েছেন, আর বাবা তার পাশে বসে তাকে দেখছেন। অরবিন্দ দরজাতেই থেমে গেল। বাবা তাকে দেখে নিলেন এবং ইশারায় ভেতরে ডাকলেন। অরবিন্দ ধীরে ধীরে ভেতরে গেল।
বাবা নিচু স্বরে বললেন, দেখ বাবা, তোর মা আজ কত খুশি, এত বছর পর সে শান্তির ঘুম ঘুমিয়েছে। এটা শুনে অরবিন্দের চোখ আবার ভরে এলো। সে ধীরে ধীরে বলল, আমি এবার ওনাকে কখনো দুঃখ দেব না। বাবা হেসে বললেন, এটাই তো চাই আমাদের। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে যখন অরবিন্দ কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সে খবর পেল যে মিডিয়া তার বাড়ির বাইরে জড়ো হয়েছে। সবাই জানতে চাইছিল যে আসলে ওই ভিখারি কারা ছিল যাদের বিচারক সাহেব নিজের বাড়িতে নিয়ে এসেছেন। অরবিন্দ বুঝে গেল যে এখন তার ব্যক্তিগত জীবন সবার সামনে আসতে চলেছে। সে বাইরে এলো এবং মিডিয়ার সামনে দাঁড়িয়ে গেল। ক্যামেরাগুলো ঝলছে উঠতে লাগল। প্রশ্নের পর প্রশ্ন শুরু হয়ে গেল। এটা কি সত্যি যে ওনারা আপনার মা বাবা? আপনি ওনাদের এত বছর কেন ছেড়ে দিয়েছিলেন? এখন হঠাৎই বদল কেন? অরবিন্দ কিছু মুহূর্ত চুপ রইল। তারপর সে দীর্ঘশ্বাস নিল এবং বলল, হ্যাঁ, এনারা আমার মা বাবা, আর আমি অনেক বড় ভুল করেছিলাম এনাদের ছেড়ে গিয়ে। কিন্তু এখন আমি নিজের ভুল সংশোধন করছি। তার এই কথা শুনে পুরো পরিবেশে নীরবতা নেমে এলো। কেউ আশা করেনি যে একজন বিচারক এতটা সততার সাথে নিজের ভুল স্বীকার করবেন। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। আসল কাহিনী এখনও বাকি ছিল। সমাজ কি তাকে ক্ষমা করবে? সে কি নিজেকে ক্ষমা করতে পারবে? আর তার এই সিদ্ধান্ত কি তার জীবনকে আরও কঠিন করে দেবে? সকালের হালকা রোদ এখনও পুরোপুরি ছড়িয়েও পড়েনি যে অরবিন্দের বাড়ির বাইরে মিডিয়ার ভিড় আরও বেড়ে গিয়েছিল। ক্যামেরার ঝলকানি, মাইক হাতে রিপোর্টারদের চড়া আওয়াজ, আর চারদিকে একটাই প্রশ্ন, সত্যিই কি বিচারক অরবিন্দ ভার্মা নিজের মা বাবাকে অনেক বছর ধরে ছেড়ে দিয়েছিলেন? এই খবর এখন পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। অরবিন্দ যখন এসব দেখল, তখন এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। কিন্তু এবার তার চেহারায় ভয় ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে নিজের ভেতরের সবচেয়ে বড় লড়াইটা জিতে নিয়েছে। সে ধীরে ধীরে তার বাবার দিকে তাকালো, যে দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে চিন্তা ছিল, কিন্তু সাথে নিজের ছেলের জন্য গর্বও ছিল। মা ভেতর থেকেই দরজার আড়াল দিয়ে সব দেখছিলেন। ওনার চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, যেন ওনার ভয় ছিল যে এই পৃথিবী আবার ওনার ছেলেকে ওনার থেকে দূরে না করে দেয়। অরবিন্দ তাদের কাছে গিয়ে তাদের হাত ধরল এবং ধীরে ধীরে বলল, ভয় পাবেন না মা, এখন আমি কোথাও যাব না। এটা শুনে মায়ের চোখে হালকা এক হাসি ফুটে উঠল, কিন্তু ওনার বুক এখনও ধরফর করছিল। অরবিন্দ এক দীর্ঘশ্বাস নিল এবং দরজা খুলে বাইরে পা রাখল। সে বাইরে আসতেই ক্যামেরার ঝলকানি আরও বেড়ে গেল। প্রশ্নের পাহাড় শুরু হয়ে গেল। আপনি কি নিজের মা বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? এটা কি সত্যি যে ওনারা ভিক্ষা করছিলেন? আপনি এত বছর কোথায় ছিলেন? এখন হঠাৎ এই বদল কেন? অরবিন্দ হাত তুলে সবাইকে শান্ত থাকার ইশারা করল। কিছু মুহূর্তের জন্য পরিবেশ শান্ত হয়ে গেল। সে ধীর কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি ভুল করেছিলাম, অনেক বড় ভুল। আমি আমার মা বাবাকে সেই সময় ছেড়েছিলাম যখন ওনাদের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এ কথা বলতে বলতে তার গলা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আরও বলল, কিন্তু আজ আমি আমার ভুল স্বীকার করছি এবং সেটা সংশোধনের চেষ্টা করছি। যদি কেউ আমাকে শাস্তি দিতে চায়, তবে আমি প্রস্তুত, কারণ আমি যা করেছি তা ভুল ছিল। এ কথা শুনতেই ভিড়ের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। কেউ বুঝতে পারছিল না যে কি বলবে। একজন বিচারক যে অন্যদের শাস্তি দেন, আজ নিজে নিজের জন্য শাস্তি চাইছিলেন। এই দৃশ্য সবার জন্যই নতুন ছিল। তখনই এক রিপোর্টার প্রশ্ন করল, যদি আপনি নিজেকে দোষী মনে করেন, তবে কি আপনি নিজের পদ ছেড়ে দেবেন? এই প্রশ্ন শুনতেই পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। সবার নজর অরবিন্দের ওপর আটকে গেল। অরবিন্দ কিছু মুহূর্ত চুপ রইল। তারপর সে দৃঢ় কণ্ঠে সে বলল, যদি আমার এই বিচারকের চেয়ার আমার মনুষ্যত্বের চেয়ে বড় হয়ে যায়, তবে সেই চেয়ারের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যদি নিজের ভুল শুধরে নিয়ে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারি, তবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। তার এই কথা শুনে কিছু মানুষ হাততালি দিতে শুরু করল, আর কিছু মানুষ তখনও নানা প্রশ্নে ডুবেছিল। কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, আজ অরবিন্দ নিজেকে দুনিয়ার সামনে পুরোপুরি মেলে ধরেছে। মিডিয়া ধীরে ধীরে সরে যেতে লাগল, কিন্তু এই খবর ততক্ষণে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। ওদিকে আদালতেও হইচই পড়ে গিয়েছিল। অনেকে তার রায়ের ওপর প্রশ্ন তুলছিলেন, আবার অনেকে তার সততার প্রশংসা করছিলেন। কিন্তু অরবিন্দ এখন এসবের ঊর্ধ্বে উঠে গিয়েছিল। সে জানত যে আসল লড়াইটা বাইরে নয়, নিজের ভেতরে। সে কোর্টে পৌঁছে নিজের চেয়ারে বসল। আজ তার চোখে এক অন্যরকম স্থিরতা ছিল, যেন সে নিজেকে নিজে গ্রহণ করে নিয়েছে। মামলা শুরু হল, কিন্তু আজ তার চিন্তাধারা বদলে গিয়েছিল। সে এখন শুধু আইনের ভিত্তিতে নয়, বরং মনুষ্যত্বের ভিত্তিতেও চিন্তা করছিল।
প্রতিটি রায় দেওয়ার সময় তার মা বাবার মুখ মনে পড়ত এবং সে নিজেকে প্রশ্ন করত, আমি যদি এই জায়গায় হতাম তবে কি করতাম। ধীরে ধীরে তার প্রতিটি রায় আরও গভীর এবং ন্যায়পূর্ণ হতে লাগল। মানুষ এখন তার সমালোচনা কমিয়ে প্রশংসা বেশি করতে শুরু করল। ওদিকে বাড়িতে মা বাবাও ধীরে ধীরে সেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে লাগলেন। মা এখন বাড়িতে ছোটখাটো কাজ করতে শুরু করেছেন। কখনো রান্নাঘরে যান, কখনো বাগানে বসে ফুল দেখেন। বাবা বাড়ির বাইরে বসে খবরের কাগজ পড়েন আর মাঝে মাঝে পুরনো দিনগুলোর কথা মনে করে হাসেন। কিন্তু একটা জিনিস এখনও বাকি ছিল। অরবিন্দের মনের বোঝা পুরোপুরি হালকা হয়নি। তার মনে হচ্ছিল শুধু তাদের বাড়িতে নিয়ে আসাই যথেষ্ট নয়, তাকে আরও কিছু করতে হবে। একদিন সে তার বাবার পাশে বসল এবং বলল, বাবা, আমি কিছু করতে চাই। বাবা জিজ্ঞেস করলেন, কি বাবা? অরবিন্দ বলল, আমি সেই সব বৃদ্ধদের জন্য একটা আশ্রয়স্থল বা আশ্রম বানাতে চাই, যাদের তাদের আপনজনেরা ছেড়ে দিয়েছে। এটা শুনে বাবার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তুই যদি এটা করতে পারিস তবে বুঝব যে তুই তোর ভুলের প্রায়শ্চিত্ত করেছিস। অরবিন্দ সেদিন থেকেই এই কাজের শুরু করল। সে জমি কিনল, মানুষের সাথে কথা বলল এবং একটি পরিকল্পনা তৈরি করল। ধীরে ধীরে সেই আশ্রমের নির্মাণ কাজ শুরু হল। শহরের মানুষ এখন তাকে শুধু একজন বিচারক হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছে, যে নিজের ভুল স্বীকার করেছে এবং তা শোধরানোর জন্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ প্রতিটি পরিবর্তনের সাথে কিছু চ্যালেঞ্জও আসে। কিছু মানুষ এখনও তার বিরুদ্ধে ছিল, কিছু মানুষ তাকে পড়ে যেতে দেখতে চেয়েছিল, আর সবথেকে বড় প্রশ্ন এখনও বাকি ছিল, অরবিন্দ কি নিজেকে পুরোপুরি ক্ষমা করতে পারবে? সে কি নিজের ভেতরের সেই কষ্টটা শেষ করতে পারবে, যা তাকে বছরের পর বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল? আর তার এই নতুন সফর কি তাকে নতুন কোনো গন্তব্যে নিয়ে যাবে, নাকি নতুন কোনো ঝড় তার জন্য অপেক্ষা করছিল? সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অরবিন্দের জীবনে প্রতিটি দিন এক নতুন পরীক্ষা নিয়ে আসছিল। যে আশ্রমের ভিত্তি সে তার মা বাবার আশীর্বাদ নিয়ে রেখেছিল, তা এখন প্রায় তৈরি হয়ে গিয়েছিল। শহরের আনাচে কানাচে মানুষ তার এই উদ্যোগ নিয়ে আলোচনা করছিল। কেউ তাকে মহান বলছিল, আবার কেউ তার অতীত মনে করিয়ে দিয়ে তাকে কাঠখোড়ায় দাঁড় করাচ্ছিল। কিন্তু এবার অরবিন্দ একটা কথা ঠিক করে নিয়েছিল, সে এখন অন্যদের কথায় নয়, নিজের বিবেকের নির্দেশে চলবে। যেদিন আশ্রমের উদ্বোধন হওয়ার কথা ছিল, সেদিন সকাল থেকেই পরিবেশটা আলাদা ছিল। অরবিন্দ নিজে গিয়ে তার মা বাবাকে তৈরি করে দিল। মা একটি সাধারণ শাড়ি পরলেন, বাবা তার পুরনো কুর্তা। কিন্তু আজ তাদের চেহারায় যে গর্ব ছিল, তা যে কোনো রাজকীয় পোশাকের চেয়েও বেশি দামি ছিল। তারা তিনজন যখন সেই নতুন আশ্রমের সামনে পৌঁছালেন, সেখানে আগে থেকেই অনেক মানুষ উপস্থিত ছিল। বড় করে একটি বোর্ড লাগানো ছিল, মা বাবা সম্মান আশ্রয়। এই নাম দেখেই মায়ের চোখ ভরে এলো। তিনি অরবিন্দের দিকে তাকিয়ে বললেন, তুই তো আমাদের মাথা উঁচু করে দিলি বাবা। অরবিন্দ তাদের পা ছুঁয়ে বলল, এসবই আপনাদের জন্য হয়েছে। উদ্বোধনের সময় হল। অরবিন্দ তার বাবাকে ফিতে কাটতে বলল। বাবার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল আনন্দের জল। তিনি ফিতে কাটতেই চারদিকে হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। ভেতরে আগে থেকেই কিছু বৃদ্ধ মানুষকে নিয়ে আসা হয়েছিল, যাদের তাদের আপনজনেরা ত্যাগ করেছে। কেউ চুপচাপ কোণে বসেছিল, কেউ নিজের অতীত হাতড়াচ্ছিল, আবার কেউ শুধু ছাদের দিকে তাকিয়েছিল। অরবিন্দ তাদের কাছে গিয়ে প্রত্যেকের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নিল। তার ব্যবহারে এতটাই আপনত্ব ছিল যে অনেক বৃদ্ধের চোখে জল চলে এলো। তাদের মনে হল যেন তারা আবার নিজেদের ঘর ফিরে পেয়েছেন। উদ্বোধনের পর অরবিন্দ মঞ্চে গেল। সে মাইক হাতে নিয়ে কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন সে নিজের শব্দগুলোকে অনুভব করছে। তারপর সে বলতে শুরু করল, আমি আমার জীবনে এক অনেক বড় ভুল করেছিলাম। আমি আমার নিজের মা বাবাকে একা ছেড়ে দিয়েছিলাম। এ কথা বলতে গিয়ে তার গলা ধরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু ঈশ্বর আমাকে আমার ভুল শুধরানোর একটা সুযোগ দিয়েছেন। আর আজকের এই আশ্রম সেই ভুলেরই একটা ছোট্ট প্রচেষ্টা। এখানে প্রতিটি সেই মা বাবা থাকবেন যাদের তাদের আপনজনেরা ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে তাদের কখনো একাকিত্ব অনুভব করতে হবে না। তার এই কথা শুনে পুরো পরিবেশ আবেগপ্রবণ হয়ে উঠল। অনেক মানুষের চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মা বাবা নিচে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। তাদের চোখে গর্ব আর ভালোবাসা পরিষ্কার ফুটে উঠছিল। অনুষ্ঠান শেষ হল এবং ধীরে ধীরে মানুষ যেতে লাগল, কিন্তু অরবিন্দ সেখানেই দাঁড়িয়ে রইল সেই আশ্রমের দিকে তাকিয়ে,
যেন সে তার জীবনের নতুন অধ্যায়কে অনুভব করছে। সেই সময় তার বাবা তার কাছে এলেন এবং বললেন, বাবা, আজ তুই সত্যি সেটা করে দেখিয়েছিস যা খুব কম মানুষ করতে পারে। তুই তোর ভুলকে তোর শক্তিতে পরিণত করেছিস। অরবিন্দ তার বাবার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার চোখে এখনও এক হালকা ভিজে ভাব ছিল। সে বলল, বাবা, আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন? বাবা কিছু না বলেই তাকে জড়িয়ে ধরলেন। সেই জড়িয়ে ধরাই ছিল তার উত্তর। মাও পাশে চলে এলেন এবং তিনজন একে অপরের সাথে দাঁড়িয়ে রইলেন। এই মুহূর্তটি তাদের কাছে আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। রাতে যখন অরবিন্দ নিজের বাড়িতে ফিরল, তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে নিজের ঘরে বসে ভাবতে লাগল, জীবন তাকে কত বড় শিক্ষা দিয়েছে। সে শিখেছে যে মানুষ যতই বড় হোক না কেন, তার সাথে যদি তার মা বাবা না থাকে তবে সে অপূর্ণ। পরের দিন আদালতে যখন সে নিজের চেয়ারে বসল, মানুষ তাকে এক নতুন নজরে দেখছিল। এখন সে শুধু একজন বিচারক ছিল না, সে এক দৃষ্টান্ত হয়ে উঠেছিল। তার রায়ে এখন শুধু আইন নয়, বরং মনুষ্যত্বও ফুটে উঠত। আর সবথেকে বড় কথা, এখন তার মনে আর কোনো বোঝা ছিল না। সে তার অতীতকে গ্রহণ করে নিয়েছিল এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা শিখে গিয়েছিল। ওদিকে তার বাড়িতে মায়ের হাসি প্রতিধ্বনিত হতে লাগল। বাবার কথা শোনা যেতে লাগল। যে বাড়ি আগে শুধু একটা অট্টালিকা ছিল, আজ তা সত্যি একটা ঘর হয়ে উঠেছিল। অরবিন্দ প্রতিদিন সন্ধ্যায় তাদের সাথে বসত, গল্প করত, হাসত আর প্রতিটি সেই মুহূর্তকে বাঁচত যা সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল। সময়ের সাথে সাথে তার এই আশ্রম আরও বড় হতে থাকল এবং সেখানে থাকা প্রতিটি বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। মানুষ এখন তাদের সন্তানদের অরবিন্দের কাহিনী শোনাতে লাগল, যাতে তারা শিখতে পারে যে মা বাবার সম্মান কত জরুরি। আর এইভাবে এক ছেলে যে কখনো নিজের চোখেই নিচে নেমে গিয়েছিল, আজ হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা করে নিল। তার কাহিনী এই শিক্ষাই দিয়ে গেল যে ভুল করা ভুল নয়, কিন্তু সেটা স্বীকার না করা সবথেকে বড় ভুল। আর যদি মানুষ সাচ্চা মনে নিজের ভুল শুধরাতে চায়, তবে ভগবানও তার পাশে থাকেন। এখন অরবিন্দের জীবনে কোনো অপূর্ণতা ছিল না, কারণ তার কাছে এখন সেই সবথেকে দামি জিনিসটি ছিল, তার মা বাবার ভালোবাসা। আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় জয়। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।